প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আসমা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবম শ্রেণীর অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত। আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম কিভাবে পৃথিবীতে জীবের উৎপত্তি ঘটেছে, অর্থাৎ রাসায়নিক প্রক্রিয়ায় এবং জৈব বিবর্তনের মাধ্যমে কিভাবে পৃথিবীতে জীব বা প্রাণের সৃষ্টি হয়েছে। আজকে আমরা দেখব যে জীবনের আবির্ভাব কোথায়, কখন এবং কিভাবে ঘটেছে, এবং এই যে জীবনের যে বিবর্তন, এই বিবর্তনের সপক্ষে প্রমাণগুলো কি কি। আমরা এর আগের দিনই দেখেছি যে প্রথমেই তোমাদের একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই তিনটি সমন্বয় মিথেন গ্যাস, অ্যামোনিয়া এবং জলীয় বাষ্প তৈরি হয়, এবং এদের সমন্বয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড থেকে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন তৈরি হয়, এবং এই দুটির সমন্বয়ে আবার নিউক্লিয় প্রোটিন তৈরি হয়। এই যে ধারাবাহিক বিবর্তনটা, এটি বলেছিলাম এটি হতে হতে শত শত কোটি বছর লেগেছে। এই নিউক্লিয় প্রোটিন মানেই হচ্ছে জীবের প্রথম সূচনা, এবং এই পুরো অংশটুকু কিন্তু একটি রাসায়নিক বিবর্তনের মধ্যে পড়েছে। এই নিউক্লিয় প্রোটিন, এখান থেকেই জীব শুরু, এবং এখান থেকে প্রোটোভাইরাস এসছে, যেটাকে আমরা আর রাসায়নিক পদার্থ বলবো না, এটিকে বলবো জীব। প্রোটোভাইরাস থেকে ভাইরাস, ভাইরাস থেকে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া থেকে প্রোটোজোয়া, প্রোটোজোয়া তোমরা জানো, প্রোটোজোয়া হচ্ছে এককোষী, এবং প্রোটোজোয়া থেকে বহুকোষী জীবের তৈরি। বহুকোষী জীব যেখান থেকে উদ্ভিদ এবং প্রাণী এসেছে। আমরা বলতে পারি যে প্রথম জীবের উৎপত্তি ঘটেছে সমুদ্রের পানিতে, কারণ পানিটাই কিন্তু প্রথম তৈরি হয়েছে, এবং পানি থেকেই প্রথম প্রথম জীবের উৎপত্তি ঘটেছে। আমি আগের দিনও ক্লাসে বলেছিলাম যে যেসব গ্রহে প্রথমে প্রাণের অস্তিত্ব খোঁজা হয়, সেখানে আগে দেখা হয় যে সেখানে পানির অস্তিত্ব রয়েছে কিনা, বা প্রাচীনকালে কোনো সময় পানির অস্তিত্ব ছিল কিনা। বিজ্ঞানীরা পানির অস্তিত্বের উপরে খুব জোর দেন, কারণ সেখানে পানির অস্তিত্বের উপরে নির্ভর করে যে সেই গ্রহে প্রাণ আছে কিনা বা ছিল কিনা। বিজ্ঞানীরা যে যুক্তি রেখেছেন সেগুলো এরকম: প্রথমত, অধিকাংশ জীবকোষ এবং দেহস্থ রক্ত এবং অন্যান্য তরলের নানা রকম লবণের উপস্থিতি, যার সঙ্গে সমুদ্রের পানির খনিজ লবণের সাদৃশ্য রয়েছে। দ্বিতীয়ত, সমুদ্রের পানিতে এখনো অনেক সরল এবং এককোষী জীব বসবাস করে। যেহেতু প্রথমত যে মানুষের শরীরের রক্ত বা বিভিন্ন রকম উপাদানের সাথে সমুদ্রের যে পানি, তার অনেকাংশে মিল রয়েছে, এবং এখনো অনেক এককোষী জীব সমুদ্রে বাস করে, তাই ধারণা করা হয় সমুদ্রেই প্রথম এককোষী জীব বা প্রাণের উৎপত্তি ঘটেছে। পৃথিবীতে কিভাবে জীব সৃষ্টি হয়েছিল সে সম্পর্কে বিজ্ঞানীদের অনুমান এরকম: প্রায় 260 কোটি বছর আগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড এবং জলীয় বাষ্প, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছিল, কিন্তু কোনো অক্সিজেন গ্যাস ছিল না। অহরহ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি ঘটত। বজ্রপাতের ফলে ও অতিবেগুনি রশ্মির প্রভাবে এই পদার্থগুলো মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিডে পরিণত হয়। ল্যাবরেটরিতে এটি পরীক্ষা করে প্রমাণ করা হয়েছে। পরে এই অ্যামাইনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড মিলিত হওয়ার পরে নিউক্লিয় প্রোটিন অণুর সৃষ্টি হয়, যেটি আমি কেবলই বলেছি। নিউক্লিয় প্রোটিন অণুগুলো ক্রমে নিজেদের প্রতিরূপ গঠনের ক্ষমতা অর্জন করে। প্রতিরূপ মানে রেপ্লিকা, মানে একটি অণু থেকে আরেকটি অণু। নিউক্লিয় প্রোটিন নিজেকে প্রতিরূপ করে, মানে ভেঙে ফেলে আরেকটি নিউক্লিয় প্রোটিন তৈরি করে। পৃথিবীর উৎপত্তি এবং জীবের উৎপত্তির ঘটনাকে রাসায়নিক, এই যে ঘটনা প্রবাহটুকু আমরা বললাম, আমরা আগের দিনও বলেছি যে দুইটি অংশে ভাগ করা যায়, একটি জৈব বিবর্তন এবং একটি রাসায়নিক বিবর্তন। নিউক্লিয় প্রোটিন পর্যন্ত তৈরি হওয়া অংশকে আমরা রাসায়নিক বিবর্তন বলতে পারি। ধারণা করা হয় প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড সহযোগে নিউক্লিয় প্রোটিন তৈরি হয়। এই নিউক্লিয় প্রোটিন থেকেই প্রোটোভাইরাস এবং তা থেকে ভাইরাস তৈরি হয়। ভাইরাস এমন একটি অবস্থা নির্দেশ করে যেটি জীব এবং জড়র মধ্যবর্তী অবস্থা। এরপর সম্ভবত তৈরি হয় ব্যাকটেরিয়া, এবং এর আরো পরে তৈরি হয় প্রোটোজোয়া। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস আদি প্রকৃতির, তাই এদেরকে বলা হয় আদিকোষ। পরে প্রোটোজোয়ানদের দেহে দেখা গেল সুগঠিত নিউক্লিয়াস। কিছু এককোষী জীব দেহে সৃষ্টি হলো ক্লোরোফিল, ফলে একদিকে যেমন খাদ্য সৃষ্টি সংশ্লেষণ করা সম্ভব হলো, অন্যদিকে খাদ্যর উপজাত হিসেবে, বাই প্রোডাক্ট হিসেবে অক্সিজেন তৈরি হওয়া শুরু করলো। তার মানে ক্লোরোফিলের উৎপত্তি হয় কিন্তু অক্সিজেনের আগে, এবং ক্লোরোফিলের উৎপত্তির পরপরই কিন্তু অক্সিজেন তৈরি হওয়া শুরু হয়। এর আগে কিন্তু আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না।
তখন সবাত শোষণকারী জীবের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো। উদ্ভব হলো এককোষী জীব থেকে বহুকোষী জীব। এরপর একদিকে উদ্ভিদ এবং অন্যদিকে প্রাণী, দুটি ধারায় জীবের অভিব্যক্তি বিবর্তন শুরু হলো। তাহলে আমরা দেখলাম যে পৃথিবীর আদিতে যে উপাদানগুলো ছিল তার মধ্যে কিন্তু অক্সিজেন ছিল না। যেহেতু জীবের বা যারা সবাত শোষণ করে সেই ধরনের প্রাণীগুলোর অক্সিজেন বাধ্যতামূলক প্রয়োজন, তাই ক্লোরোফিল তৈরি হওয়ার পরে যে উদ্ভিদ তৈরি হলো সেই উদ্ভিদ কর্তৃক ত্যাগকৃত অক্সিজেন মানে অক্সিজেন ত্যাগ করার পরই ধীরে ধীরে কিন্তু এই ধরনের জীবের উৎপত্তি ঘটেছে যারা অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকতে পারে। এবারে আমরা আসবো বিবর্তনের সপক্ষে প্রমাণ। আমরা যে এতক্ষণ বললাম যে বিবর্তনের ফলেই জীবজগৎ এসছে পৃথিবীতে, প্রমাণ কি? অঙ্গ সম্পর্কিত প্রমাণ। জীবের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বাহ্যিক গঠন বলা হয় অঙ্গ সংস্থান। এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের তুলনামূলক আলোচনা বলা হয় অঙ্গ সংস্থান। সমসংস্থান অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ এবং লুপ্তপ্রায় অঙ্গের তুলনামূলক অঙ্গ সংস্থান এখানে আলোচনা করা হলো। আচ্ছা, আমরা এখন বিভিন্ন প্রাণীর মধ্যে যে বিবর্তনের ফলে অঙ্গের কাছাকাছি যে চেহারাগুলো এসছে সেগুলোই কিন্তু আমরা এখন দেখব। অনেকে ধারণা করা হয় যে ডাইনোসরটা একেবারে বিলুপ্ত না হয়ে ডাইনোসর ছোট হতে হতে ডাইনোসরের পাগুলো পাখায় রূপান্তর হয়েছে, পাখিতে রূপান্তর হয়েছে। এই যে ডাইনোসরের প্রতিরূপ এখনো টিকটিকির মতো রয়েছে। এই যে অঙ্গগুলো পরিবর্তন হয়ে আস্তে আস্তে অন্য প্রাণীতে পরিণত হয়েছে, এটাও কিন্তু বিবর্তনের একটি ধারা। তারা নিজেদেরকে টিকে থাকার জন্য বৃহৎ আকৃতি থেকে ক্ষুদ্র আকৃতির জীবে পরিণত করেছে। আসলে আমরা দেখি বইতে কি বলেছে। পাখির ডানা, বাদরের ডানা, তিমির ফ্লিপার, সিলের অগ্রপথ, ঘোড়ার অগ্রপথ, মানুষের হাত, এই সবগুলোই কিন্তু সমসমস্ত অঙ্গ। তার মানে সমসমস্ত অঙ্গ মানে কিন্তু এই সবগুলো কিন্তু সমান অঙ্গ। তার মানে আমাদের হাত, পাখিদের ডানা, মাছের পাখনা, এগুলো কিন্তু সব একই কাজ এবং এই সবগুলো কিন্তু একই রকমের অঙ্গ। আপাত দৃষ্টিতে এদের আকৃতিগত পরিবর্তন দেখলেও দেখা যায় যে অভ্যন্তরীণ কাঠামো এদের সবই প্রায় অঙ্গ প্রকৃতির মৌলিক বিন্যাস একই ধরনের। সকল প্রাণীর জন্য এখানকার অস্থিগুলোর উপর থেকে নিচের দিকে পরপর সাজানো রয়েছে এবং দেখতে বাইরে থেকে বৈসাদৃশ্য হলেও ভিতরে কিন্তু প্রায় একই। যেমন পাখি এবং বাদুড়ের অগ্রপথ ওড়ার জন্য, তিমির ফ্লিপার সাঁতারের জন্য, ঘোড়ার অগ্রপথ দৌড়ানোর জন্য, মানুষের অগ্রপথ কোনো জিনিস ধরা, মানুষের অগ্রপদ মানে কিন্তু হাত, সেটি কোনো জিনিস ধরা এবং সৃজনশীল কাজের জন্য পরিবর্তিত হয়েছে। সমস্ত অঙ্গগুলো থেকে দেখা যায় যে সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবজগৎগুলো উৎপত্তি এক সময়ে যদিও হয়েছে, তারপর কিন্তু সময়ের সাথে সাথে অভিযোজিত হওয়ার ফলে বর্তমানে তাদের গঠন বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। তাই বিবর্তনবিদগণ মনে করেন সমস্ত অঙ্গবিশিষ্ট জীবগুলোর উৎপত্তি একই পূর্বপুরুষ থেকে ঘটেছে। এটি জৈব বিবর্তনকে সমর্থন করে। এরপরে আমরা যাব সমবৃত্তীয় অঙ্গ। একটু আগে আমরা দেখেছি সমসংস্থ অঙ্গ, তার মানে যে অঙ্গগুলো একই ধরনের কাজ করে। এবার আমরা যাব সমবৃত্তীয় অঙ্গ। যেসব বিভিন্ন প্রাণীর যে অঙ্গগুলো উৎপত্তি, বিকাশ এবং গঠন ভিন্ন হলেও তারা একই ধরনের কাজ করে, তারা সমবৃত্তি। বৃত্তি মানে কিন্তু আমরা জানি কাজ, সমবৃত্তীয় অঙ্গ বলে। যেমন যে অঙ্গগুলো পতঙ্গ কিংবা বাদুড়ের ডানা ওড়ার জন্য ব্যবহৃত হয়, এদের উৎপত্তি গঠন সম্পূর্ণ আলাদা হলে একই পরিবেশের প্রভাবে তারা একই রকম কাজ করছে এবং বাদুড় এবং পতঙ্গ দুটোরই কিন্তু প্রয়োজনের তাগিদে উঠতে সাহায্য করার জন্য ওড়ার উপযোগী অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে। এ ধরনের অঙ্গগুলোকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ এবং এগুলো কিন্তু বিবর্তনবাদকে সমর্থন করে। এরপরে আমরা যাব লুপ্তপ্রায় অঙ্গ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় লুপ্তপ্রায় অঙ্গ। প্রাণীদেহে এমন কিছু অঙ্গ দেখা যায় যেগুলো জীবদেহে সক্রিয় থাকে কিন্তু অপর জীবদেহ নিষ্ক্রিয় অবস্থায় থাকে। অর্থাৎ কিছু কিছু জীবদেহে সেই অঙ্গগুলো সক্রিয় অবস্থায় থাকে এবং কিছু কিছু জীবদেহে সেগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আবার কিছু কিছু জীবদেহে সেগুলো একেবারে লুপ্তও হয়ে যায়। যেমন মানুষের সিকাম এবং সিকাম সংলগ্ন ক্ষুদ্র অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয়। আমাদের কিন্তু অ্যাপেন্ডিক্সের আর তেমন কোনো কাজ নেই, কিন্তু স্তন্যপায়ীভুক্ত প্রাণীদের যেমন ঘোড়া কিংবা গিনিপিগদের এই অঙ্গগুলো সক্রিয়। মানুষের দেহে লেজ নেই, কিন্তু মেরুদণ্ডের শেষ প্রান্তে কিন্তু কক্সিক্স নামে লুপ্তপ্রায় অঙ্গ রয়েছে। এই কক্সিক্স কিন্তু পূর্বপুরুষে সুগঠিত ছিল, যেটা কিন্তু গরু, ছাগল, ঘোড়া এদের সবারই আছে এখনো, যেটি লেজ আকারে আছে। এরপরে গরু, ছাগল, ঘোড়া, মানুষ এদের সবার কানের গঠনের বৈশিষ্ট্য একই ধরনের। এ থেকে আলোচনা করলে দেখা যায় যে লুপ্তপ্রায় অঙ্গ বহনকারী প্রাণীদের উৎপত্তি ঘটেছে
উদবংশীয় প্রাণী থেকে, যার একসময় অঙ্গটি সক্রিয় ছিল। তাহলে আমরা বলতে পারি যে আমাদের অ্যাপেন্ডিক্সও কিন্তু একসময় সক্রিয় ছিল। আমাদের কিন্তু মানুষের কিন্তু একসময় কক্কাস ছিল, যে কক্কাসটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে এবং মানুষ লেজবিহীন প্রাণীতে পরিণত হয়েছে। তোমরা যদি মানুষের মেরুদণ্ডের কঙ্কাল দেখো তাহলে কিন্তু সেখানে দেখবে কঙ্কালের নিচের অংশটি সরু, যা কিন্তু পূর্ববর্তী কোনো সময় সেখানে কক্কাস ছিল সেটি কিন্তু প্রমাণ করে। আবার অ্যাপেন্ডিক্সেরও কিছু অংশ কিন্তু এখনো রয়ে গেছে, যে অংশগুলো প্রমাণ করে যে অ্যাপেন্ডিক্স একসময় বড় ছিল এবং সেটি একসময় কাজে লাগতো, যেটা এখন একটা নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে রয়েছে। শিক্ষার্থীরা, এবার আমরা পড়ব তুলনামূলক শরীর স্থানিক প্রমাণ। বিভিন্ন প্রাণীর অঙ্গের যেমন অন্তর্গঠনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, এই যে তুলনা, এই তুলনাকে বলা হয় হচ্ছে শরীর স্থানিক শারীরস্থান বলে। যেমন বিভিন্ন ধরনের মেরুদণ্ডী প্রাণীর কোনো অঙ্গ গঠন তুলনামূলক আলোচনা করে দেখা যায় যে এদের গঠনের কিছু মৌলিক মিল রয়েছে। এই তথ্য জৈব বিবর্তনকে সমর্থন করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের গঠন উল্লেখ করা যায়। মেরুদণ্ডী প্রাণীর মোটামুটিভাবে হৃৎপিণ্ডের গঠন প্রায় সবারই একই রকম। যেমন মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, উভচরের হৃৎপিণ্ড, উভচর মানে ব্যাঙ, এদের হৃৎপিণ্ড কিন্তু 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। আবার সরীসৃপ কিন্তু হৃৎপিণ্ড 2টি অলিন্দ এবং অসম্পূর্ণভাবে বিভক্ত 2টি নিলয় থাকে। পাখি এবং স্তন্যপায়ী আমরা এবং পাখিদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, যেখানে 2টি অলিন্দ এবং 2টি নিলয় রয়েছে। উপরিউক্ত মেরুদণ্ডী প্রাণীগুলোর হৃৎপিণ্ডের মৌলিক গঠন এক, যদিও ধীরে ধীরে সেটি জটিল হয়েছে এবং একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তনের ধারায় ক্রমশ বিভিন্ন জটিল যে জীবগুলো সেগুলোর উৎপত্তি ঘটেছে। এবার আমরা আসব সংযোগকারী জীবের জীবন সম্পর্কিত প্রমাণ। সংযোগকারী মানে এমন কিছু জীব রয়েছে যাদের জীবনে 2টা ধারার সংযোগ রয়েছে। 2টা ধারা মানে কিন্তু এখানে জীবজগতের কথা বলছি না, এখানে হতে পারে সে সরীসৃপ, হতে পারে সে স্তন্যপায়ী, এরকম কিছু প্রাণী রয়েছে যারা 2টি ধারার মধ্যে রয়েছে। দেখো আসলে আমরা কি বলি, জীবজগতে এমন জীবের অস্তিত্ব দেখা যায় যাদের মধ্যে 2টি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বিদ্যমান। এ ধরনের জীবকে সংযোগকারী জীব বা কানেক্টিং লিঙ্ক বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা একটি, যে কানেক্টিং লিঙ্ক কাকে বলে। তাহলে বলবো কি, জীবজগতে এমন কিছু জীবের অস্তিত্ব রয়েছে যাদের মধ্যে 2টি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বিদ্যমান, এদেরকে বলা হয় সংযোগকারী জীব বা কানেক্টিং লিঙ্ক। উদাহরণস্বরূপ বলা যায় যে প্লাটিপাসের নাম। প্লাটিপাস কিন্তু সরীসৃপ এবং স্তন্যপায়ী। সরীসৃপ মানে এরা বুকে ভর দিয়ে চলে এবং এরা এদের বাচ্চাকে, সাধারণত যারা বুকে ভর দিয়ে চলে তারা কিন্তু ডিম পারে, কিন্তু এই ধরনের প্লাটিপাসটি কিন্তু তার বাচ্চা প্রসব করে এবং বাচ্চাকে তার বুকের দুধ খাওয়ায়। তাহলে আমরা বলতে পারি যে এ কিন্তু 2টি প্রজাতির মধ্যে সংযোগ স্থাপন করেছে। এটি স্তন্যপায়ী এবং সরীসৃপ, এই 2টি প্রজাতির মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন করেছে। প্লাটিপাসের মধ্যে সরীসৃপ এবং স্তন্যপায়ী 2 ধরনের বৈশিষ্ট্যই রয়েছে। প্লাটিপাস সরীসৃপের মতো ডিম পাড়ে এবং অপরদিকে স্তন্যপায়ীর মতো এদের শরীর রোমে ঢাকা, বুকে রয়েছে দুগ্ধ গ্রন্থি। শুধু তাই নয়, এদের ডিম ফুটে বেরোলে এরা শাবককে স্তন্য পান করায় এবং সংযোগকারী প্রাণীদের অধিকাংশই পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে কার্যকরীভাবে অভিজাত হতে সক্ষম না হয় ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে। অর্থাৎ যারা এরকম 2টি জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত, তারা নিজেদের এর সাথে আস্তে আস্তে মানে পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে অভিযুক্ত হতে না পারায় তারা কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হয়েছে। প্লাটিপাস এমন একটি প্রাণী যেটি এখনো টিকে আছে, কিন্তু সেটিও কিন্তু সংখ্যার পরিমাণে অনেক কম। জীবাশ্মের পরীক্ষা থেকে অন্তর্বর্তী উদ্ভিদের অস্তিত্ব বিরল হলেও এমন কিছু উদ্ভিদের কথা জানা যায় যাদের মধ্যে পাশাপাশি 2টি গোষ্ঠীর বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন নিটাম আছে। নিটাম নামক গুপ্তবীজী উদ্ভিদে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী 2 ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্যই দেখা যায়। এটা আমাদের মাথায় রাখতে হবে। নিটাম হচ্ছে এমন একটি উদ্ভিদ যার মধ্যে গুপ্তবীজী এবং ব্যক্তবীজী মানে বীজ উন্মুক্ত এবং বীজ গুপ্ত, এরকম 2 ধরনের উদ্ভিদেরই কিন্তু বৈশিষ্ট্য দেখা যায়। জৈব বিবর্তনের মতবাদ অনুযায়ী এক গোষ্ঠীর জীব থেকে অপর গোষ্ঠীর জীবের আবির্ভাব ঘটে থাকলে 2 গোষ্ঠীর মধ্যবর্তী জীবের অস্তিত্ব থাকা উচিত। অর্থাৎ সরীসৃপ থেকে স্তন্যপায়ীর জন্ম হলে এদের মাঝামাঝি এমন জীবের অস্তিত্ব থাকা উচিত যেটি সরীসৃপ এবং স্তন্যপায়ীর মাঝামাঝি, এবং সেটি কিন্তু রয়েছে। আমরা দেখলাম প্লাটিপাস কিন্তু তেমনই একটি জীব যেটি সরীসৃপ এবং স্তন্যপায়ীর মাঝামাঝি, তাই এটিও কিন্তু জৈব বিবর্তনকে সমর্থন করে।
এরপরে আমরা বলতে পারি ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ। আমরা কিন্তু সবই বিবর্তনের সপক্ষে প্রমাণ দিচ্ছি। ডিমের ভেতরে অথবা গর্ভের মধ্যে অবস্থিত শিশু প্রাণী এবং উদ্ভিদের বীজের মধ্যে অবস্থিত শিশু উদ্ভিদকে ভ্রূণ বলে। বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের ভ্রূণের সৃষ্টি হয় এবং তাদের ক্রমবিকাশ পরীক্ষা করা হলে যে তথ্য পাওয়া যায় সেটি জৈব বিবর্তন মতবাদকে সমর্থন করে। মৎস্য, উভচর, সরীসৃপ প্রাণী এবং স্তন্যপায়ীর অন্তর্গত যে মেরুদণ্ড প্রাণীগুলো রয়েছে সেগুলোর ভ্রূণ যদি পর্যবেক্ষণ করা হয় তাদের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। ভ্রূণের প্রাথমিক অবস্থায় কোনটি প্রাণী তা শনাক্ত করা অসম্ভব। প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ফুলকা ছিদ্র এবং লেজ থাকে। প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ফুলকা ছিদ্র এবং লেজ থাকে। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে কিন্তু মানুষও রয়েছে, তার মানে মানুষের ভ্রূণেও কিন্তু ফুলকা ছিদ্র এবং লেজ থাকে। এরকম ভ্রূণের সাদৃশ্য লক্ষ্য করে বিজ্ঞানী হেকেল সিদ্ধান্তে আসেন যে প্রতিটি জীব তার ভ্রূণের বিকাশের সময় অতি অল্প সময় হলেও উদ্বংশীয় জীব বা তার পূর্বপুরুষের বিবর্তনের রূপের পুনরাবৃত্তি ঘটায়। প্রকৃতির নিয়মকেই হেকেল পরে বলেছিলেন অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, অর্থাৎ জীবের ভ্রূণের ক্রমপরিণতি পর্যবেক্ষণ করে তার পূর্বপুরুষের ইতিহাস জানা যাবে, যা বিবর্তনের সপক্ষে একটি অত্যন্ত দৃঢ় প্রমাণ। এরপরে আমরা যেটি আসবো সেটি হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। জীবাশ্ম ঘটিত প্রমাণ হচ্ছে, জীবাশ্ম মানে তোমরা জানো জীব চাপা পড়ে, বিভিন্ন পাথরের মধ্যে জীব চাপা পড়ে তার যে আস্তে আস্তে তার যে পরিবর্তন হয়, রূপান্তর হয়, এটিকেই বলা হয় জীবাশ্ম। শিক্ষার্থীরা, জীবস্বঘটিত প্রমাণের মধ্যে আমরা বলতে পারি যে ভূগর্ভের শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা জীবের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত দেহ বা দেহছাপকে জীবাশ্ম বলে। অর্থাৎ জীব দেহ পাথরের মধ্যে থাকতে থাকতে, দীর্ঘকাল পাথরের মধ্যে থাকতে থাকতে তার একটি দেহের ছাপ পাথরের উপর তৈরি হয়ে যায়, মানে সেটি পচে দীর্ঘদিন পর তার একটা ফসিল তৈরি হয়, এটাকেই বলা হয় জীবাশ্ম। আমরা যেটাকে সুন্দর ভাষায় ইংলিশে বলি ফসিল। এই ফসিলগুলো ক্রমান্বয়ে যদি যুগের পর যুগ বিচার বিশ্লেষণ করা হয় তাহলে এদের মধ্যে বেশ কিছু অন্তমিল দেখা যায়। তবে মাঝখানের দেখা যায় যে একটি থেকে আরেকটি রূপান্তরের মাঝে কিছু ফাঁকা থেকে যায়, যে এই যুগ থেকে এই যুগে রূপান্তরের মাঝে হঠাৎ করে দেখা যায় প্রাণী ডানা চলে এসছে, তাহলে এর মাঝে কিছু জায়গা কিন্তু ফাঁকা থেকে যায়। এই ফাঁকাগুলো পূরণের জন্য বেশ কিছু এই জীবাশ্মগুলো যে মিসিং লিঙ্ক, এগুলোকে বলা হয়, এগুলো খোঁজ না পাওয়া যে জীবগুলো আছে এদেরকে খোঁজা হয় জীবাশ্মের মধ্যে, এজন্য কিন্তু এদেরকে বলা হয় মিসিং লিঙ্ক। খোঁজ না পাওয়া এই ধরনের যে জীবাশ্মগুলো, মানে যে প্রাণীগুলো, এদেরকে বলা হয় মিসিং লিঙ্ক। এই মিসিং লিঙ্ক খোঁজা হয় কিসের মধ্যে? জীবাশ্মের মধ্যে। জীবাশ্মকে প্রাগৈতিহাসিক যুগের বা বিগত যুগের জীবন্ত সাক্ষী হিসেবে বিবেচনা করা হয়। শিলাস্তর থেকে জীবাশ্ম দেখে জীবটি জীবিতকালের তথ্য পাওয়া সম্ভব। এছাড়া জীবাশ্মের বৈশিষ্ট্য দেখে বর্তমান এবং অতীতে যোগসূত্র কিন্তু খুঁজে বের করা সম্ভব। উদাহরণস্বরূপ বলা যায় লুপ্ত আর্কিওপটেরিক্স, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে আর্কিওপটেরিক্সের একটা ছবি, পাথরের উপরে তার একটি ছাপ তৈরি হয়েছে। লুপ্ত আর্কিওপটেরিক্স নামে এ ধরনের একটি প্রাণীর জীবাশ্ম পরীক্ষা করে দেখা গেছে এদের সরীসৃপের মতো পা, দাঁত এবং পাখির মতো ডানা ছিল। এদের দীর্ঘ লেজ এবং লেজের শেষ প্রান্তে গুচ্ছ পালক এবং চক্ষু ছিল। এর থেকে প্রমাণিত হয় যে সরীসৃপ জাতীয় প্রাণী থেকেই বিবর্তনের মাধ্যমে পাখি জাতীয় প্রাণীর উৎপত্তি ঘটেছে। উদ্ভিদের ক্ষেত্রে বিলুপ্ত টেরিডোস্পার্ম নামে হচ্ছে এক ধরনের ফার্ন ছিল। টেরিডোস্পার্ম হচ্ছে এক ধরনের ফার্ম, এবং এই ধরনের ফার্নে ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়। এ কারণে এই ধরনের উদ্ভিদ থেকে জিওস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদের আবির্ভাব ঘটেছে বলে ধারণা করা হয়। শিক্ষার্থীরা, এরপরে আমরা আসবো জীবন্ত জীবাশ্ম এমন যেটি কিন্তু পাথরের মধ্যে নয়, যেটি কিন্তু বাস্তবেই রয়েছে এবং বহু প্রাচীন যুগ থেকে এখনো সেটি অপরিবর্তিত অবস্থায় পৃথিবীতে টিকে আছে। কতগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনো রকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে এবং তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক অনেক জীবের বিলুপ্তি ঘটেছে, কিন্তু এই জীবগুলো কিন্তু এখনো টিকে আছে। এ ধরনের জীবকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। যেমন লিমুলাস বা রাজ কাঁকড়া, এই ধরনের সন্ধিপদী প্রাণী আছে।
স্টোনোডন নামক এক ধরনের সরীসৃপ প্রাণী আছে, প্লাটিপাস নামে স্থায়ী প্রাণী আছে, অন্যদিকে ইকুইজিটাম, নিটাম, গিঙ্কো ইত্যাদি উদ্ভিদ রয়েছে। এই উদ্ভিদগুলোও কিন্তু জীবন্ত জীবাশ্মের উদাহরণ। প্রায় 400 মিলিয়ন বছর আগের লিমিউলাস জীবের জীবাশ্ম পাওয়া গেছে। এই সমসাময়িক অর্থোপোডাগুলো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এরা কিন্তু আজও জীবন্ত জীবাশ্ম, এরা কিন্তু আজও বেঁচে আছে, তাই এদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। তাহলে আমরা বলতে পারি যে সকল উদ্ভিদ প্রাচীন কাল থেকেই পৃথিবীতে টিকে আছে এবং বিবর্তন ছাড়াই টিকে আছে, যার সমসাময়িক জীবগুলো বিলুপ্ত হয়ে গেছে, এই ধরনের জীবকে বলা হয় কি? জীবন্ত জীবাশ্ম। শিক্ষার্থীরা, তাহলে বিবর্তনের সপক্ষে আমরা আজকে কিছু প্রমাণ দেখলাম। প্রমাণগুলোর হেডিং গুলো দেখো, আমরা আবার একটু বলছি। প্রথমে ছিল হেডিং এর প্রথমটা ছিল কি? প্রথমটা ছিল অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ। তার মধ্যে ছিল লুপ্তপ্রায় অঙ্গ, সমসংস্থান অঙ্গ, সমবৃত্ত অঙ্গ। এরপরে ছিল তুলনামূলক শরীর স্থানিক প্রমাণ, তার মানে শরীরের মেরুদণ্ডী প্রাণীর সাথে মিল রয়েছে কিনা। সংযোগকারী জীবের প্রমাণ, সংযোগকারী জীব মানে দুইটি জনগোষ্ঠীর মধ্যে বা দুইটি জীব গোষ্ঠীর মধ্যে কানেক্টিং যে প্রাণীগুলো, উদ্ভিদগুলো রয়েছে তাদের কথা। ভ্রূণতত্ত্বীয় প্রমাণ, মানে ভ্রূণ অবস্থায় দেখা যায় তারা পূর্বপুরুষের প্রতিকৃতি কিন্তু গ্রহণ করে। জীবাশ্ম ঘটিত প্রমাণ এবং জীবন্ত জীবাশ্ম। শিক্ষার্থীরা, তাহলে এই অংশগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এবং সামনের ক্লাসে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।